আসসালামু আলাইকুম। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমি এক্সপেরিমেন্ট 6 নিয়ে আলোচনা করব, জেড ট্রান্সফর্ম ইন ম্যাথল্যাব। আজকের এক্সপেরিমেন্টে টোটাল 4টা অবজেক্টিভ থাকবে। টু রিয়েলাইজ দ্য সিগনিফিকেন্স অফ জেড ট্রান্সফর্ম। জেড ট্রান্সফর্ম বলতে কি বোঝায়, অথবা জেড ট্রান্সফর্মের যে সিগনিফিকেন্সটা আমরা থিওরি ক্লাসে আলোচনা করেছিলাম সেটা আমরা এখানে এক্সপেরিমেন্টালি দেখব। টু ডিটারমাইন দ্য জেড ট্রান্সফর্ম অ্যান্ড ইনভার্স জেড ট্রান্সফর্ম অফ ডিসক্রিট টাইম সিগন্যাল অ্যান্ড সিস্টেমস ইন ম্যাথল্যাব। ম্যাথল্যাবে কীভাবে জেড ট্রান্সফর্ম করা যায় অথবা ইনভার্স জেড ট্রান্সফর্ম করা যায় সেটা আমরা দেখব। টু ফাইন্ড দ্য পোল জিরো প্লট অ্যান্ড ইম্পালস রেসপন্স অফ ডিসক্রিট টাইম সিস্টেম। কোনো একটা ডিসক্রিট টাইম সিস্টেমের যদি আমরা ট্রান্সফার ফাংশন বের করতে পারি, অথবা জেড ট্রান্সফারের মাধ্যমে আমরা যদি ট্রান্সফার ফাংশনটা বের করতে পারি যেখানে একটা নিউমিনেটর থাকে, ডিনোমিনেটর থাকে, তো এই ধরনের ট্রান্সফার ফাংশন থেকে পোল জিরো প্লট কীভাবে আনা যায় ম্যাথল্যাবে, অথবা ইম্পালস রেসপন্স কীভাবে ড্র করা যায় সেটা আমরা দেখব। টু ইমপ্লিমেন্ট মুভিং অ্যাভারেজ ফিল্টার বাই জেড ট্রান্সফর্ম। একইভাবে আমরা মুভিং অ্যাভারেজ ফিল্টারের জন্য যদি ট্রান্সফার ফাংশন বের করতে পারি, সেটার মাধ্যমে কীভাবে ফিল্টার হিসাবে মুভিং অ্যাভারেজ ফিল্টারকে ইমপ্লিমেন্ট করা যায় সেটাও আমরা দেখব। তো আমরা শুরুতে সিগনিফিকেন্স অফ জেড ট্রান্সফর্ম এটা দেখব। জেড ট্রান্সফর্মের যে ইকুয়েশন সেটা আমরা এর মধ্যে হয়তো জানি, এক্স জেড ইকুয়ালস এন ইকুয়ালস মাইনাস ইনফিনিট টু ইনফাইনাইট, অর্থাৎ মাইনাস ইনফিনিট থেকে ইনফাইনাইট পর্যন্ত সকল স্যাম্পলগুলো বিবেচনা করে আমরা যদি এক্স এনের সাথে জেড টু দি পাওয়ার মাইনাস এন মাল্টিপ্লাই করি এবং যে প্রোডাক্ট টার্ম পাবো সেগুলোকে যদি সামেশন করি, তখন আমরা যেটা পাবো সেটাই হচ্ছে এক্স জেড অথবা জেড ট্রান্সফর্ম অফ এক্সএন। এখানে এক্সএন হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল, আর জেড টু দি পাওয়ার মাইনাস এনটা কি, এই জেড টু দি পাওয়ার মাইনাস এনটাই কিন্তু এক্সএনের সাথে মাল্টিপ্লাই হওয়ার পরে জেড ট্রান্সফর্ম বের হয়। জেড টু দি পাওয়ার মাইনাস এনটা কি সেটা সিগনিফিকেন্সটা আমরা শুরুতে জানবো, তারপর হচ্ছে আমরা এক্স জেড এর সিগনিফিকেন্সটা জানবো, অথবা জেড ট্রান্সফর্মের সিগনিফিকেন্সটা আমরা জানবো। এখানে জেড যেটা আছে, জেড হচ্ছে একটা কমপ্লেক্স ভেরিয়েবল। তাহলে কমপ্লেক্স ভেরিয়েবলের উপরে এখানে পাওয়ার হিসাবে আছে স্যাম্পল পজিশন। তো এটা কি মিন করে, জেড ইকুয়াল যদি আমরা এভাবে ধরে নিই এটা একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে জেড ইকুয়ালস এ প্লাস আইবি এভাবে আমরা লিখতে পারি। অথবা জেডকে আমরা, এটা হচ্ছে কার্টেশিয়ান ফরম্যাটে লিখি, আর পোলার ফরম্যাটে যদি আমরা লিখি সেটা হচ্ছে আর ই টু দি পাওয়ার জে ওমেগা, এভাবে আমরা লিখতে পারি। তো এইভাবে যদি আমরা লিখি, যেখানে আর হচ্ছে মডিউলাস অফ জেড আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গেল অফ জেড, এটা আমরা বের করতে পারি। মডিউলাস হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওমেগা হচ্ছে এটার আর্গুমেন্ট 10 ইনভার্স 1 বি বাই এ, এভাবে আমরা এগুলো বের করতে পারি। তো পোলার ফর্মেটে যদি আমরা লিখি আর ই টু দি পাওয়ার জে ওমেগা, সেক্ষেত্রে জেড টু দি পাওয়ার মাইনাস এন কী হবে, অর্থাৎ জেডের উপরে যদি আমরা এভাবে স্যাম্পল পজিশনটা দিই তখন সেটা কি দাঁড়াচ্ছে, দেখো আর টু দি পাওয়ার মাইনাস এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। এখানে আর টু দি পাওয়ার মাইনাস এনটা কি, এটা একটা এক্সপোনেনশিয়াল সিগন্যাল, এক্সপোনেনশিয়াল সিগন্যাল, ঠিক আছে। আমরা এটা জানি যে এক্স এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এন, এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এক্স এন ইকুয়ালস এ টু দি পাওয়ার মাইনাস এন এভাবেও লিখতে পারি, একই কথা এক্সপোনেনশিয়াল সিগন্যাল। তবে এক্স এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এন আর এক্স এন ইকুয়ালস এ টু দি পাওয়ার মাইনাস এন, এক্ষেত্রে কার্ভগুলো অন্যরকম হবে। যেমন এক্স এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এন, এটা যদি এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং হয়, এক্স এন ইকুয়ালস এ টু দি পাওয়ার মাইনাস এন, এটা হয়ে যাবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং, কারণ একটার অপোজিট, এটা এ টু দি পাওয়ার এন আর এটা হচ্ছে 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন। স্বাভাবিকভাবে এ টু দি পাওয়ার এন এর ভ্যালু বেড়ে গেলে এক্স এন এর ভ্যালু এখানে কমে যাবে, তাহলে কার্ভগুলো অপোজিট হবে আর কি, যেটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং সেটা হয়ে যাবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং। তো এটা আমরা বুঝলাম যে এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল সিগন্যাল আর টু দি পাওয়ার মাইনাস এন। আর ই টু দি পাওয়ার জে ওমেগা এন, এটা হচ্ছে একটা রোটেশন অথবা একটা অসিলেশন। এটাকে আমরা যদি কমপ্লেক্স প্লেনে ড্র করি, এটা হচ্ছে রিয়েল পার্ট আর এটা ইমাজিনারি পার্ট, এভাবে যদি ড্র করা হয়, আর এটাকে অবশ্যই অয়েলার্স নাম্বার অনুযায়ী যদি আমরা এইভাবে লিখি, কজ ওমেগা এন মাইনাস জে সাইন ওমেগা এন, এভাবে আমরা লিখতে পারি যে ওমেগা এনকে। আর এটাকে যদি আমরা এইভাবে কমপ্লেক্স প্লেনের মধ্যে ড্র করি, তো আমরা এখানে দেখব যে ওমেগার ভ্যালু যদি 0 হয় তখন এটা হয়তো এটার অ্যামপ্লিটিউড সবসময় 1 থাকবে। কজ ওমেগা এন মাইনাস জে সাইন ওমেগা এন, এটা যদি আমরা অ্যামপ্লিটিউড বের করি এটা সবসময় 1ই থাকবে। ওমেগার ভ্যালু যখন 0 তখন এটা এই পজিশনে থাকবে। ওমেগার ভ্যালু যদি আমরা 45 ডিগ্রি করি এটা এই পজিশনে থাকবে, অ্যামপ্লিটিউড তাও 1 থাকবে। ওমেগার ভ্যালু যদি আমরা 90 ডিগ্রি করি তখন এটার পজিশন এভাবে হবে। তো আমরা ওমেগার ভ্যালু যদি চেঞ্জ করি আমরা দেখব যে এটা হচ্ছে একটা জাস্ট রোটেশন, ওমেগার ভ্যালু চেঞ্জ হলে এটা রোটেশন হচ্ছে। তো এটাই হচ্ছে আসলে অসিলেশন। এটাকে যদি আমরা
টাইম অ্যাক্সিসে ড্র করি তখন এটা এরকম জাস্ট অসিলেটরি বিহেভিয়ার এটা থাকবে। তো ই টু দি পাওয়ার যে ওমেগা এন এটা হচ্ছে অসিলেশন অথবা রোটেশন, আর এটাকে আমরা কস আর সাইন দিয়ে এভাবে এক্সপ্রেস করতে পারি। তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস এন যেটা দাঁড়াচ্ছে একটা এক্সপোনেনশিয়াল সিগন্যালের সাথে একটা অসিলেশন মাল্টিপ্লাই হচ্ছে। আমরা যদি ম্যাথল্যাব এটাকে ড্র করি তখন দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে অসিলেশন আর একটা হচ্ছে আর টু দি পাওয়ার মাইনাস এন অর্থাৎ এক্সপোনেনশিয়াল সিগন্যাল। তো আমরা এই প্রোগ্রামটা লিখতে পারি ম্যাথল্যাবে এটাকে ড্র করার জন্য। এখানে আমরা এন এর একটা ভ্যালু দিয়ে দিলাম, এন ইকুয়াল 0.1 ইন্টারভ্যালে 100 পর্যন্ত। এখানে আমরা স্যাম্পল পজিশনও দিতে পারি অথবা টাইমও দিতে পারি। এখানে যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে টাইম, কারণ স্যাম্পল পজিশন তার ফ্র্যাকশনাল হয় না। তবে এখানে এন ভেক্টরকে আমরা টাইম হিসেবে ডিফাইন না করে স্যাম্পল পজিশন হিসেবে ডিফাইন করতে পারি, তখন এখানে এন এর ভ্যালুগুলো ইন্টিজার হতে হবে। আর এখানে আর এর ভ্যালুটা আমি 0.96 ধরে নিয়েছি, যে টু দি পাওয়ার মাইনাস এন এর যে এক্সপ্রেশনটা সেটা তো আমরা জানি, আর টু দি পাওয়ার মাইনাস এন এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে কজ ওমেগা এন মাইনাস জে সাইন ওমেগা এন, এটা মাল্টিপ্লাই হচ্ছে। তো আমরা প্রথমে আর টু দি পাওয়ার মাইনাস এন এটা জেনারেট করব। তো সেখানে আর এর ভ্যালু আমরা বিভিন্ন রকম ধরে নিতে পারি। এটা অলরেডি আমরা জানি এক্সপোনেনশিয়াল সিগন্যালে আর ইকুয়ালস 1 হলে একটা অবস্থা হয়, আর ইকুয়ালস আর গ্রেটার দেন 1 হলে একরকম হয়, আর লেস দেন 1 হলে আরেক রকম হয়। আর ইকুয়ালস 1 হলে তখন এটা আর এক্সপোনেনশিয়াল সিগন্যাল না, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আর গ্রেটার দেন 1 হলে ওটা যদি আর টু দি পাওয়ার এন হয় তখন এটা হবে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং সিগন্যাল, এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং সিগন্যাল। আর লেস দেন 1 হলে এটা হবে এক্সপোনেনশিয়ালি ডিকেইং সিগন্যাল। তো আমরা এখানে আর এর বিভিন্ন রকম অবস্থা দেখব। আর যদি 1 থেকে ছোট হয়, 1 এর সমান হয়, 1 এর বড় হয় তখন কি হবে। এরপরে ওমেগার ভ্যালু আমরা ধরে নিচ্ছি এখানে পাই ডিভাইড বাই 4। এটা হচ্ছে যে অ্যাঙ্গেলের কথা আমরা বলেছি, এখানে যে ওমেগাটা আছে সেটা, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের যে আর্গুমেন্ট সেটাই হচ্ছে ওমেগা। তো ওমেগার ভ্যালুটা আমরা এখানে ধরে নিচ্ছি পাই বাই 4। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগার ভ্যালু যদি আমরা বাড়াই দিই ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, ওমেগার ভ্যালু যদি আমরা কমিয়ে দিই ফ্রিকোয়েন্সি কমে যাবে। তো এই আর ওমেগা এই দুইটা ভ্যালু আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা এবার আর টু দি পাওয়ার মাইনাস এন এটা জেনারেট করব আর এই অসিলেশনটা জেনারেট করব। তো আর টু দি পাওয়ার মাইনাস এন করার জন্য আমি এটা লিখলাম y1, সেটা আর টু দি পাওয়ার মাইনাস এন। আর এখানে ডট দেওয়া হয়েছে কারণ আর তো এখানে স্কেলার, তো স্কেলারের উপর যখন একটা ভেক্টর হবে স্বাভাবিকভাবে এখানে ডট দিতে হবে। এরপরে y2 আমরা ধরলাম যে cos ওমেগা এন প্লাস আই সাইন ওমেগা এন, এখানে যেমন আছে ঠিক একইভাবে লিখলাম। ম্যাথল্যাবে কমপ্লেক্স নাম্বারের জন্য আমরা আই ব্যবহার করি, আই সিম্বলটা ব্যবহার করি। এরপরে আমরা যদি জে টু দি পাওয়ার মাইনাস এন জেনারেট করতে চাই তাহলে এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে। এটা হচ্ছে আমাদের y1 আর এটা হচ্ছে y2। তাহলে আমরা y1 y2 মাল্টিপ্লাই করলাম। এটা কিন্তু ডট মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না, কারণ এখানে এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লাই হবে। তো ওয়াইটা জেনারেট হয়ে গেল। আমরা এই ওয়াইটাই আসলে দেখতে চাচ্ছি, জে টু দি পাওয়ার মাইনাস এন এর যে সিগনিফিকেন্স সেটাই আমরা বুঝতে চাচ্ছি। তাহলে আমরা ওয়াই ড্র করব, তার মানে হচ্ছে আসলে জে টু দি পাওয়ার মাইনাস এনটা আমরা এখানে জেনারেট করলাম এবং সেটা আমরা প্লট করে দেখব। তো এখানে সাবপ্লট 311, তাহলে আমরা এরিয়াটাকে টোটাল প্লট এরিয়াটাকে 3 ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে 311, 312 আর 313, এই তিনটা। তো 311-এ আমরা এখানে দেখাচ্ছি ny1, অর্থাৎ এই যে এক্সপোনেনশিয়াল যেটা আছে সেটাকে আমরা প্রথম প্লটটাতে দেখাচ্ছি। তারপরে 312-তে ny2 আমরা দেখাচ্ছি, y2 ছিল আমাদের অসিলেশন। 313-তে আমরা দেখাচ্ছি y, অর্থাৎ জেড টু দি পাওয়ার মাইনাস এন যেটা আছে সেটা আমরা দেখাচ্ছি। তো আমরা এখানে রিয়েল পার্টটা আমরা এখানে দেখব। রিয়েল পার্টটা যদি আমরা এখানে দেখি, এখানে রিয়েল এই ফাংশনটার ভিতরে যদি আমি ওয়াই দিই তাহলে ওয়াই এর যে রিয়েল পার্ট সেটা আমাদেরকে দেখাবে। তো এটা এখন আমি ম্যাথল্যাবে দেখাবো। এই যে ম্যাথল্যাবে আমি অলরেডি এই প্রোগ্রামটা লিখেছি। এখানে n ইকুয়াল 0.1 থেকে 100 পর্যন্ত যেভাবে আছে ঠিক ওভাবে এখানে পুরোটা লিখেছি। তো এখানে আর এর ভ্যালু হচ্ছে 0.96। তো আর এর ভ্যালু 0.96 হলে কী হবে, এখানে যেই এক্সপ্রেশনটা আছে অর্থাৎ এক্সপোনেনশিয়াল পার্ট যেটা আছে আর এর ভ্যালু যেহেতু 0.96 এটা হবে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং। যদি এখানে মাইনাস সাইন না থাকতো, আর টু দি পাওয়ার মাইনাস এন না হইতো, এটা হয়তো এক্সপোনেনশিয়ালি ডিকেইং। কিন্তু যেহেতু এখানে আর টু দি পাওয়ার মাইনাস এন, সুতরাং আর এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয় এটা হবে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং, আর এটা হচ্ছে অসিলেশন। তো একটা অসিলেশন যখন এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং সিগন্যালের সাথে মাল্টিপ্লাই হবে, রেজাল্টেন্ট যেটা হবে সেটা হবে এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং অসিলেশন অথবা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং অসিলেশন, এরকম আসার কথা। তো আমরা এটাকে রান করে দেখি এরকম আসে কিনা।
এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপোনেনশিয়াল যেটা আছে এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং, এটাই হওয়ার কথা, আর এটা হচ্ছে অসিলেশন। এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং অসিলেশন। আর এর ভ্যালু যদি আমরা এখানে 1 করি, 1 করা মানে হচ্ছে আসলে এক্সপোনেনশিয়াল যেই অংশটা আছে সেই অংশটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তো কনস্ট্যান্টের সাথে যখন একটা অসিলেশন মাল্টিপ্লাই করা হবে সেই অসিলেশনের কোনো চেঞ্জ হবে না, কারণ এটা সবসময় যদি 1 থাকে, 1-এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেটা আনচেঞ্জ থাকবে। তো আমরা দেখি আর এর ভ্যালু যদি 1 করা হয় কি হয়। এই যে আর এর ভ্যালু 1 করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসিলেশনটা আছে এটা আসলে কনস্ট্যান্ট থাকে, এখানে কোনো এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং অথবা ডিক্রিজিং কিছু হচ্ছে না। এখন আর এর ভ্যালু যদি আমরা 1 থেকে একটু বড় করে দিই, সাপোজ 1.1 করলাম আমরা, 1 থেকে বড়, 1 থেকে বড় হলে এখানকার যে এক্সপোনেনশিয়াল সিগন্যালটা আছে সেটা হবে এক্সপোনেনশিয়ালি ডিকেইং সিগন্যাল। তো এক্সপোনেনশিয়ালি ডিকেইং এর সাথে যদি অসিলেশন মাল্টিপ্লাই করা হয় ওইটা হওয়া উচিত এক্সপোনেনশিয়ালি ডিকেইং অসিলেশন। তো সেটা হয় কিনা আমরা দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপোনেনশিয়াল পার্টটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকেইং, এটা অসিলেশন, আর দুইটা মাল্টিপ্লাই করার পরে হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকেইং অসিলেশন। আর এখানে যদি আমরা ওমেগার ভ্যালু চেঞ্জ করি, ওমেগার ভ্যালু এখানে আমি দিয়েছি π/4, আমি যদি ওমেগার ভ্যালু এখানে π/8 দিই তখন কি হবে? π/4 যখন ছিল তখন ওমেগার ভ্যালু যা ছিল, এখন π/8 করলে কিন্তু ফ্রিকোয়েন্সি আরও এখানে কমে যাচ্ছে, আগে যে ফ্রিকোয়েন্সি ছিল সেটা আগের থেকে কমে গেছে। আমি যদি π/8 না দিয়ে π/16 দিই আমরা দেখব যে ফ্রিকোয়েন্সি আসলে আরও কমে যাচ্ছে। এই যে বোঝা যাচ্ছে, এটা দেখো ফ্রিকোয়েন্সি আগের থেকে কমে গেছে কিন্তু। আর আমরা যদি এটা বাড়িয়ে দিই, যেমন ওমেগা ইকুয়াল যদি পাই ধরি, তখন দেখবো আমরা ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে। এই যে ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। তাহলে এখানে আমরা দুইটা বিষয় কন্ট্রোল করতে পারছি। একটা বিষয় হচ্ছে যে এই অসিলেশনটা কেমন হবে, এটা কি কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড অসিলেশন হবে, নাকি এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং অসিলেশন হবে, নাকি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং অসিলেশন হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও কন্ট্রোল করতে পারছি অসিলেশন ফ্রিকোয়েন্সি কত হবে। অসিলেশন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করছি আমরা কিসের মাধ্যমে? ওমেগার মাধ্যমে, যে ওমেগাটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট। আর এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং হবে নাকি ডিক্রিজিং হবে নাকি কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড হবে সেটা আমরা কন্ট্রোল করছি কিসের মাধ্যমে? আর এর মাধ্যমে, যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। তো যে রেজাল্টটা আমি ওখানে দেখিয়েছি সেটা এখানে স্লাইডেও আছে, তোমরা এখান থেকে দেখে নিও যে এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং যখন আর এর ভ্যালু হচ্ছে 1 থেকে ছোট। z⁻n হবে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং অসিলেশন, যখন আর এর ভ্যালু 1 থেকে বড় তখন z⁻− হবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং অসিলেশন, আর যখন আর এর ভ্যালু 1 তখন z⁻− হবে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড অসিলেশন। তো ফাইনালি আমরা এই কনক্লুশনে আসতে পারি, আর এর ভ্যালু যদি 1 হয়, অর্থাৎ জেড যে কমপ্লেক্স নাম্বার সেই কমপ্লেক্স নাম্বারে যদি আর্গুমেন্টের ভ্যালু 1 থেকে বড় হয় তখন z⁻n হ্যাজ এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং অসিলেশন। আর এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয় z⁻n হ্যাজ এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং অসিলেশন, আর এর ভ্যালু যদি 1 হয় z⁻n হ্যাজ অসিলেশন অফ কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড। তাহলে ফাইনালি আমরা কি বলতে পারি? z⁻n কি রিপ্রেজেন্ট করে? z⁻n রিপ্রেজেন্ট এ সেট অফ অসিলেটিং কম্পোনেন্টস অফ কনস্ট্যান্ট or increasing or decreasing amplitude based on value of z। জেডের ভ্যালুর কারণে আর্গুমেন্ট কত হবে অথবা তার মডিউলাস কত হবে এগুলোর উপর ডিপেন্ড করে z⁻n হবে একটা অসিলেটিং কম্পোনেন্টস, আর সেটা 3 রকম হতে পারে। এখানে যে 3 রকম বলা হয়েছে সেই 3 রকম অসিলেশন জেডের ভ্যালুর উপর বেস করে আমরা পেতে পারি। তো এখান থেকে আমরা যে xz, আমরা যে জেড ট্রান্সফর্ম বের করছি সেটাকে আমরা কিভাবে বলবো, সেটা সিগনিফিকেন্স আমরা কি বলবো? এটা ছিল n ইকুয়ালস -∞ থেকে ইনফাইনাইট xn z⁻n। তো z⁻n কে যেহেতু আমরা এখন চিনি, z⁻n হচ্ছে একটা অসিলেশন এবং সেটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড অসিলেশন, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং অসিলেশন অথবা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং অসিলেশন। তো এই বিভিন্ন অসিলেশনের সাথে xnকে আমরা মাল্টিপ্লাই করছি, যেটা হচ্ছে আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট টাইম সিগন্যালকে মাল্টিপ্লাই করে দেখছি যে xnটা আসলে কোন কোন অসিলেশনের সাথে সিমিলার। এটা কিন্তু একটা সিমিলারিটি মেজারমেন্ট, কোরিলেশনের মতো। আমরা দুইটা সিগন্যালকে মাল্টিপ্লাই কখন করি? মাল্টিপ্লাই করে সামেশন করা হচ্ছে।
তো সামেশন করার অর্থই হচ্ছে আমরা অ্যাকশনের সাথে বিভিন্ন অসিলেটিং কম্পোনেন্টের যে সিমিলারিটি সেটা বের করতে যাচ্ছি। তার মানে এখান থেকে আমরা অ্যাকশনের মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, অ্যাকশনের মধ্যে কি কি অসিলেশন আছে সেটা আমরা বের করতে পারবো এই জেড ট্রান্সফর্মের মাধ্যমে। এখন আমরা ম্যাথল্যাবে কিভাবে একটা ফাংশনের জেড ট্রান্সফর্ম বের করে সেটা দেখব। জেড ট্রান্সফর্ম বের করার যে মেথডগুলো আছে সেগুলো আমরা অলরেডি থিওরি ক্লাসে দেখেছি। আমরা এই যে ফর্মুলাটা আমরা দেখেছি ওই ফর্মুলার মাধ্যমে আমরা জেড ট্রান্সফর্ম বের করতে পারি বিভিন্ন ফাংশনের জন্য। তো সেটা আমরা ম্যাথল্যাবে কীভাবে বের করব সেটা আমরা দেখব। যেমন ধরো একটা সিগন্যাল যদি থাকে এক্স এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এন ইউ এন, এই ধরনের সিগন্যালের জন্য আমরা এক্স জেড বের করেছিলাম 1/1 মাইনাস এ জেড টু দি পাওয়ার মাইনাস 1 এভাবে। আবার এটা রিজিয়ন অফ কনভারজেন্স ছিল, জেড গ্রেটার দেন এ এরকম ছিল। এখন এই ধরনের এক্সপ্রেশনের জন্য আমরা যে ট্রান্সফর্ম ম্যাথল্যাবেও বের করতে পারি। তো সেটা কিভাবে করবে, এখানে তিনটা এক্সাম্পল আমি দিয়েছি। প্রথম হচ্ছে সিমস এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে আমাদেরকে। এই কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে আমরা যে কোনো ভেরিয়েবলকে সিম্বলিক ভেরিয়েবল হিসেবে আমরা ডিফাইন করতে পারি। সিম্বলিক ভেরিয়েবল আর নিউমেরিক ভেরিয়েবলের মধ্যে পার্থক্য আছে। নিউমেরিক ভেরিয়েবলগুলা নিউমেরিক ডেটা নেই। আমরা যেটা দেখেছি নিউমেরিক ভেরিয়েবলের মধ্যে যেমন আছে ডাবল আছে, সিঙ্গেল আছে, তারপরে ইন্টিজার আছে, 8 বিট ইন্টিজার, সাইন ইন্টিজার, আনসাইন ইন্টিজার এরকম আছে। এগুলো হচ্ছে নিউমেরিক ভেরিয়েবল। কিন্তু সিম্বলিক ভেরিয়েবলগুলো এরকম না, এটা একটা সিম্বল হিসাবে ম্যাথল্যাবে ডিফাইন হচ্ছে। তো সিম্বলিক ভেরিয়েবল আমরা এখানে যখন একটা ফাংশন বলবো তখন তো আমরা এখানে নিউমেরিক ভ্যালু উল্লেখ করব না। সেক্ষেত্রে আমরা এখানে সিম্বলিক ভেরিয়েবলটা ডিফাইন করলাম, করে এভাবে লিখলাম এফ ইকুয়ালস এ টু দি পাওয়ার এন। ঠিক এই ফাংশনের জন্য এখানে এক্স এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এন যেটা আছে এই ফাংশনের জন্য আমরা লিখলাম এফ ইকুয়ালস এ টু দি পাওয়ার এন। তারপর হচ্ছে জেড ট্রান্স, এই ফাংশনটা ম্যাথল্যাবে আছে। জেড ট্রান্স দিয়ে আমি যদি এফটাকে দিয়ে দিই, এই লাইনের মাধ্যমে আমরা আসলে ফাংশনটাকে ডিফাইন করে দিলাম। আর ফাংশনটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে এটা জেড ট্রান্সফর্ম ম্যাথল্যাব দেখাবে এভাবে। একইভাবে এখানে 1/4 টু দি পাওয়ার এন এরকম কোনো এক্সপ্রেশন যদি থাকে, এক্স এন ইকুয়ালস 1/4 টু দি পাওয়ার এন, তখন আমরা এখানে যে একটা সিম্বলিক ভেরিয়েবল এন করলাম, করে এক্স ইকুয়ালস 1/4 টু দি পাওয়ার এন, আর এখানে আমরা জেড ট্রান্স ফাংশনের মধ্যে এক্সটা দিয়ে দিলাম, দিলে এটার জেড ট্রান্সফর্ম বের হবে। তো এখানে যে জেড ট্রান্সফর্ম বের হচ্ছে এখানে অবশ্য জেডের পজিটিভ কোএফিশিয়েন্ট হিসেবেই দেখাচ্ছে মাইনাস জেড এ মাইনাস জেড। এটা যদি আমরা আসলে এটার মতো করি, জেডের নেগেটিভ পাওয়ার হিসেবে এক্সপ্রেস করি, এটা হবে জেড ডিভাইড বাই জেড মাইনাস এ, যদি মাইনাসটা আমরা বিবেচনা করি, আর উপরে নিচে যদি জেড দিয়ে ভাগ করা হয় এটা হবে 1 মাইনাস এ জেড টু দি পাওয়ার মাইনাস 1। আসলে ওই এক্সপ্রেশনটাই পাওয়া যাচ্ছে। ম্যাথল্যাবে যেটা দেখাচ্ছে জেডের পজিটিভ পাওয়ারের পলিনোমিয়াল এখানে দেখাচ্ছে। আচ্ছা, এরপরে যেমন আমরা সাইন ফাংশনের জন্য যে ট্রান্সফর্ম বের করেছিলাম, এটা অনেক বড় ক্যালকুলেশন ছিল, কিন্তু ম্যাথল্যাবেও আমরা এটা ভেরিফাই করে দেখতে পারি। এখানে যে ভেরিয়েবলগুলো আছে এগুলো সিম্বলিক ভেরিয়েবল হিসেবে ডিফাইন করে তারপর আমরা এখানে সাইন ওমেগা এন লিখলাম। এরপরে এই যে ফাংশনটা যে ট্রান্স দিয়ে সেই ফাংশনটা যদি এখানে দিয়ে দিই, এই ফাংশনের জন্য যে ট্রান্সফর্ম বের হয়ে যাবে। তো এই এক্সপ্রেশনটার সাথে আমরা পরিচিত। এটা কিন্তু ম্যাথল্যাবে এটা আমরা যখন এই ফর্মুলার মাধ্যমে যে ক্যালকুলেশন করেছি সেই ক্যালকুলেশনে কিন্তু এরকম ছিল। তো আমি ম্যাথল্যাব সফটওয়্যারে যে ট্রান্সফর্মের একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। এই যে আমি যদি সিমস এভাবে লিখি, এখানে একটা সিম্বলিক ভেরিয়েবল তৈরি হবে। এখানে দেখো ওয়ার্ক স্পেসে যেটা দেখাচ্ছে এটা কিন্তু কোনো নিউমেরিক দেখাচ্ছে না। নিউমেরিক হলে তো এটা ক্লাস দেখাইতো, এটা কি ডাবল নাকি সিঙ্গেল নাকি ইন্টিজার এরকম দেখাইতো। এটা কিন্তু এখন সিম্বলিক ভেরিয়েবল হিসাবে এখানে আছে। এটা আমি এইভাবে লিখলাম সিমস এ এন এফ, তিনটা সিম্বলিক ভেরিয়েবল ডিফাইন করলাম, আর এখানে ওই ফাংশনটাকে ডিফাইন করে দিলাম এফ ইকুয়ালস এ টু দি পাওয়ার এন এভাবে আছে। এরপরে আমি যদি লিখি জেড ট্রান্স এফ, এটা জেড ট্রান্সফর্ম দেখাচ্ছে। আমরা একটু আগে যেটা দেখেছি সেই এক্সপ্রেশনটা এখানে এসেছে। তো এভাবে আমরা যে কোনো ফাংশনের জন্য জেড ট্রান্সফর্ম ম্যাথল্যাবে বের করতে পারি। এরপর ম্যাথল্যাবে ইনভার্স জেড ট্রান্সফর্ম বের করা যায় একইভাবে সিম্বলিক ভেরিয়েবলগুলো ডিফাইন করে তারপরে জেড ট্রান্সফর্মের যে এক্সপ্রেশনটা আছে সেটা যদি আমরা দিয়ে দিই আর আই জেড ট্রান্স এই ফাংশনটা যদি ব্যবহার করি তখন আমরা ইনভার্স জেড ট্রান্সফর্মটা পেয়ে যাব। তো
তবে এখানে যে জেডের যেই এক্সপ্রেশনটা আছে, অর্থাৎ জেডের যে রেশনাল ফাংশনটা এখানে দেওয়া হয়েছে সেটাতে জেডের পজিটিভ পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু নেগেটিভ পাওয়ার না। তো জেডের পজিটিভ পাওয়ার দিয়ে যদি আমরা আই জেড ট্রান্স এখানে ওই ফাংশনটা দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা ইনভার্স জেড ট্রান্সফর্মটা পেয়ে যাব। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, জেড প্লেন অ্যান্ড ইম্পালস রেসপন্স। কোনো একটা সিস্টেমের যদি আমরা ট্রান্সফার ফাংশন জানি এক্স জেড, অর্থাৎ কোনো একটা সিস্টেমকে যদি আমরা জেড ট্রান্সফর্ম করার পরে তার যে ট্রান্সফার ফাংশন পাওয়া যাবে, সেখানে উপরে একটা পলিনোমিয়াল থাকবে, নিচে একটা পলিনোমিয়াল থাকবে। নিচে পলিনোমিয়াল থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকুক আর নাই থাকুক সেটা বিষয় না। আমরা যদি এই ধরনের একটা এক্সপ্রেশন পাই, এখান থেকে আমরা এই সিস্টেমের জন্য পোল জিরো প্লট কিভাবে ড্র করব এবং এটার ইম্পালস রেসপন্স কিভাবে আমরা বের করব, সেটা আমরা এই ফাংশনের মাধ্যমে করতে পারি। এখানে একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা কোনো একটা ফাংশনের যদি জেড ট্রান্সফর্ম অথবা তার রেশনাল ফাংশন, তার ট্রান্সফার ফাংশন যদি আমাদের জানা থাকে, তখন আমরা এই ম্যাথল্যাবে যে কোডটা লিখেছি অথবা যে ফাংশনটা আমরা এখানে ডেভেলপ করেছি, সেই ফাংশনের মাধ্যমে তার পোল জিরো প্লট এবং ইম্পালস রেসপন্স আমরা দেখতে পারি। তো এই ফাংশনটা আমি একটু ব্যাখ্যা করছি। এখানে যে কোনো একটা ফাংশন ডেভেলপ করতে গেলে তো এই ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হয়। এখানে কোনো রিটার্ন প্যারামিটার আমরা দিই নাই, কোনো রিটার্ন প্যারামিটার এই ফাংশনের নাই। এই ফাংশনকে আমরা এই যে এক্সপ্রেশনটা আছে, এই রেশনাল ফাংশনটা আছে, এটার নিউমেরেটর যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব, আর ডিনোমিনেটরের যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব। এটা হচ্ছে ফাংশনের নাম। তাহলে এই কোএফিসিয়েন্টগুলো দেওয়ার পরে এই ফাংশনকে যখন আমরা কল করব, এই ফাংশন আমাদেরকে কোনো রিটার্ন প্যারামিটার দিবে না। এই ফাংশনটার কাজ হচ্ছে পোল জিরো প্লট ড্র করে দেখানো, আর হচ্ছে তার ইম্পালস রেসপন্সটা দেখানো, কোনো কিছু রিটার্ন দিবে না, নিজেই সেগুলো ড্র করে দেখাবে। আর ফাংশনের যে নামটা আমরা দিয়েছি, এটা জাস্ট কাজের সাথে মিল রেখে একটা নাম দিয়েছি, অন্য যে কোনো নাম আমরা দিতে পারি। ফাংশনের ভিতরে যেটা আছে ফিগার, যেহেতু আমরা দুইটা ফিগার এখানে দেখাবো, আমরা প্লটের মাধ্যমে দেখাতে পারি অথবা আগে থেকে এরকম ফিগার তৈরি করতে পারি। ফিগার, এখানে ফিগারের নেম কি হবে সেটা বলে দিলাম, নেম দিয়ে তারপর যেই এখানে যেটা লিখবো সেটাই হচ্ছে ফিগারের নাম হবে। ফিগারের পজিশনও দেওয়া যায়, মানে ফিগারটা আসলে কোথায় দেখাবে, এই স্ক্রিন পজিশনটা স্ক্রিনে কোন জায়গায় দেখাবে, স্ক্রিনে কি লেফটে দেখাবে নাকি রাইটে দেখাবে, সেটা স্ক্রিনের কতটুকু উপরে হবে নিচে হবে, অথবা ওই ফিগারের উইথ কতটুকু হবে, লেন্থ কতটুকু হবে, এই বিষয়গুলো কিন্তু বলে দেওয়া যায়। সেটা যে পজিশন দিয়ে আমরা যদি এখানে একটা ভেক্টর ডিফাইন করে দিই, এই ভেক্টরের প্রথম যেটা আছে সেটা হচ্ছে লেফট স্পেসিং, মানে স্ক্রিনে যে দেখাবে, মনিটরে যে দেখাবে লেফট থেকে ওই ফিগারটা কতটুকু দূরে থাকবে, ওইটার পজিশনটা। তারপর হচ্ছে এটা বটম থেকে কত পিক্সেল উপরে থাকবে, এগুলো পিক্সেল ইউনিটে, কত পিক্সেল লেফট থেকে কত পিক্সেল দূরে থাকবে, বটম থেকে কত পিক্সেল উপরে থাকবে। এটা তো লেফট আর বটম বলে দিলে আপার আর রাইট পজিশন আর বলে দেওয়ার দরকার হয় না। আর এই দুইটা হচ্ছে এই যে ফিগারটা আসবে এখানে, এই ফিগারের লেন্থ আর উইথ কতটুকু, অর্থাৎ ফিগারের এইদিকে কতটুকু সাইজ এক্স আর এইদিকে কতটুকু ওয়াই। এরপর আমরা যদি কোনো একটা এই ফাংশনের জন্য অথবা কোনো একটা সিস্টেমের জন্য যদি আমরা পোল জিরো প্লট ড্র করতে চাই, সেটা হচ্ছে জেড প্লেন এই ফাংশনের মাধ্যমে করা যায়। ম্যাথল্যাবে জেড প্লেন ফাংশনটা আছে, সেখানে যদি আমরা নিউমেরেটর কোএফিসিয়েন্ট আর ডিনোমিনেটর কোএফিসিয়েন্ট দিয়ে দিই, সেক্ষেত্রে সেই পোল জিরো প্লটটা দেখাবে। এরপরে এখানে একটা ফিগারের কিছু প্যারামিটার যদি আমরা চেঞ্জ করতে চাই অথবা প্যারামিটার যদি আমরা সেট করতে চাই, এভাবে করা যায় সেট ফাংশনের মাধ্যমে। জিসিএ, এখানে জিসিএ মানে হচ্ছে কারেন্ট গেট কারেন্ট অ্যাক্সেস হ্যান্ডেল, অর্থাৎ কারেন্ট যে ফিগারটা আছে ওই ফিগারের উপরে এখানে যে প্যারামিটারগুলো দেওয়া হচ্ছে সেগুলো অ্যাপ্লাই হবে। তো এখানে যদি আমরা কালার বলি, ফিগারে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, এই যে এখানে কালারের যে RGB ট্রিপলেট বলে এটাকে, এই ভেক্টরটা হচ্ছে RGB ট্রিপলেট। এখানে রেডের পরিমাণ, রেড কি পরিমাণ থাকবে, গ্রিন কি পরিমাণ থাকবে, ব্লু কি পরিমাণ থাকবে, সেটা আমরা এইভাবে বলে দিতে পারি। এই ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1-এর ভিতরে। এখানে 1 দেওয়া মানে হচ্ছে যে এই পজিশনের যে কালারটা আছে অর্থাৎ রেড কালারটা ম্যাক্সিমাম হবে। এখানেও যদি 1 দিই তাহলে গ্রিন কালার ম্যাক্সিমাম হবে, এখানে যদি 0 দিই গ্রিন কালার হবে মিনিমাম। তো 0 থেকে 1-এর ভিতরে ভ্যারি করে আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি। এটা আমি একটু ম্যাথল্যাবে দেখাচ্ছি। ম্যাথল্যাবে আমরা এই ফিগারটা যদি এভাবে লিখি, এই কমান্ডটা জাস্ট এখানে একটা ফিগার আমরা ক্রিয়েট করছি,
এই যে ফিগারটা কোথায় এসেছে দেখো, এখানে লেফট থেকে কতটুকু স্পেসিং, বটম থেকে কতটুকু স্পেসিং, এখানে যেটা মেনশন করেছি আমরা ঠিক একই রকম হবে। আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, এটা 179 ছিল, আমি এটা 779 করে দিলাম, তার মানে হচ্ছে লেফট থেকে যে স্পেসিং ছিল সেটা এখন আরও বেড়ে যাবে। এই যে দেখো ফিগারটা এখন এখানে চলে এসেছে, আগে ছিল এই পজিশনে, এখন চলে আসছে এই পজিশনে, লেফটের স্পেসিং বেড়ে গেছে। তারপর এখানে যদি ডাইমেনশন চেঞ্জ করে দেওয়া হয়, যেমন আমি 56 দিলাম, 42 দিলাম, ডাইমেনশন চেঞ্জ করে দিলাম, তো একই পজিশনে আসবে, কিন্তু এখন ফিগারটা অনেক ছোট হবে। এই যে অনেক ছোট হবে, লেফট থেকে বটম থেকে স্পেসিং ঠিকই আছে, কিন্তু এটা অনেক ছোট হয়ে গেছে। তো আমরা কি একটা ফিগার কিভাবে তৈরি করতে পারি, জাস্ট ফিগার কমান্ড দিলেও কিন্তু ফিগার চলে আসে। আর এখানে যদি এই প্যারামিটারগুলো দিয়ে দিই, তাহলে সেগুলো সহ ওই ফিগারটা জেনারেট হবে। তো আমি আগের মতোই একটা ফিগার এখানে রাখলাম, রেখে এখন এই যে RGB ট্রিপলেট যেটা বললাম, যে ফিগারের কালার চেঞ্জ করা, কালার চেঞ্জ করার কমান্ডটা আমি এখানে দিলাম, দিয়ে আমি যদি এখানে সাপোজ আমি আর এর ভ্যালু হচ্ছে 1 দিলাম, জি এর ভ্যালু 0 দিলাম, বি এর ভ্যালু 0 দিলাম, তো এখানে যেটা হবে শুধুমাত্র রেড কালারটা থাকবে ম্যাক্সিমাম, আর গ্রিন ব্লু কিছু থাকবে না। তো আমরা যদি ফিগারটা দেখি, যে এখানে রেড চলে আসছে, এখানে যদি 0 দিই, এখানে যদি 1 দিই, আমরা দেখব ফিগারটা একেবারে গ্রিন হয়ে গেছে, কারণ এখানে গ্রিন কালারটা আছে। তো এইভাবে অন্য যে কোনো কালার আমরা দিতে পারি, যেমন রেড আর গ্রিন যদি আমরা একসাথে মিক্স করে দিই, অন্য কালার হয়ে যাবে, কারণ এটা রেডও থাকবে না, গ্রিনও থাকবে না, এটা হয়ে গেছে ইয়েলো কালার। তো এরপরে একই রকম আমরা আরেকটা ফিগার জেনারেট করছি, এই ফিগারের পজিশনটা আমরা চেঞ্জ করে দিলাম, মানে দুইটা ফিগার একসাথে দেখাবে, তো একটা স্ক্রিনের লেফটে থাকলো আর একটা স্ক্রিনের রাইটে থাকলো, তো এইটা হচ্ছে যে স্ক্রিনের রাইটে থাকবে। আর এখানে আমরা দেখাবো ওই ফাংশনটার ইম্পালস রেসপন্স, অথবা ওই সিস্টেমের ইম্পালস রেসপন্স। তো ইম্পালস রেসপন্স দেখানোর জন্য ইমজেড এই ফাংশনটা ব্যবহার করতে হবে। এখানেও একই ব্যাপার, নিউমারেটর কোএফিসিয়েন্ট ডিনোমিনেটর কোএফিসিয়েন্ট আমরা দিয়ে দিব, আর এই ফিগারের যে কালার সেটা আমরা আমাদের ইচ্ছা মতো সেট করে দিব। তো দুইটা ফিগার আসলো, একটা ফিগারে দেখাবে পোল জিরো প্লট, আর একটা ফিগারে দেখাবে ইম্পালস রেসপন্স। এখন আমরা সেটা দেখি, ধরা যাক এই ধরনের একটা ট্রান্সফার ফাংশন যদি আমাদের থাকে, জেড ডিভাইড বাই জেড স্কোয়ার মাইনাস 0.707 জেড প্লাস 0.2499, এটা এই ট্রান্সফার ফাংশনটা আমাদের জানা আছে, যে কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা। এখন এই সিস্টেমের জন্য উপরের যে কোএফিসিয়েন্টগুলো সেগুলো কি হবে, সেটা হবে 1 0, কারণ এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, কনস্ট্যান্ট যেহেতু নাই, কনস্ট্যান্ট হচ্ছে এখানে 0, আর জেডের সাথে যেই ফ্যাক্টরটা মাল্টিপ্লাই হচ্ছে সেটা হচ্ছে 1, তাহলে নিউমারেটরের যেই কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 1 0, আর এটার সাথে যে কোএফিসিয়েন্টগুলো আছে সেটা হচ্ছে 1, তারপর হচ্ছে মাইনাস 0.707, আর এটা হচ্ছে 0.2499। এখন আমরা যে ফাংশনটা অলরেডি ডিফাইন করেছি, সেই ফাংশনের মধ্যে আমরা নিউমারেটর কোএফিসিয়েন্ট আর ডিনোমিনেটর কোএফিসিয়েন্ট এভাবে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা এই দুইটা কার্ভ পাচ্ছি, একটা হচ্ছে পোল জিরো প্লট, এই যে পোল জিরো প্লট এখানে আসছে, আর একটা হচ্ছে ইম্পালস রেসপন্স। তো এটার যে পোল জিরো প্লট সেটা আমরা একটু ভেরিফাই করে দেখতে পারি, যে এটাকে যদি আমরা আসলে ফ্যাক্টরাইজ করি, ফ্যাক্টরাইজ করলে এটার পোলগুলো আমরা পেয়ে যাবো, যে এখানে একটা পোল আর এখানে একটা পোল, এখানে আসলে দুইটা কমপ্লেক্স পোল, আর সেগুলো হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, একটা হচ্ছে 0.3535 প্লাস যে 0.3535, তার মানে হচ্ছে এটা এই যে এই পজিশন হবে, এটা 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 তো ইউনিট সার্কেল, তো এটা হয়তো 0.35 আর এইদিকে 0.35, আর এটার কনজুগেট যেটা আছে সেটা এখানে আসবে। তার মানে এখানে যে পোল পজিশনগুলো আছে, কমপ্লেক্স কনজুগেট পোল কোথায় আছে, ইউনিট সার্কেলের ভিতরে আছে। তো এটা আমরা থিওরি ক্লাসেও দেখেছি, কমপ্লেক্স কনজুগেট পোল যদি ইউনিট সার্কেলের ভিতরে থাকে, কমপ্লেক্স কনজুগেট পেয়ার, জাস্ট দুইটা কমপ্লেক্স পোল, এগুলো যদি ইউনিট সার্কেলের ভিতরে থাকে, তখন তার ইম্পালস রেসপন্স হয় এক্সপোনেনশিয়ালি ডিকেইং অসিলেশন। এটা আমরা কিন্তু থিওরি ক্লাসে বলেছিলাম। আমি থিওরি ক্লাসের যে স্লাইডটা আছে এটা একটু ওপেন করে দেখাই তোমাদেরকে। এই যে এই স্লাইডটা ছিল, আমরা যেটা দেখেছি, যদি কমপ্লেক্স কনজুগেট পোল থাকে, a causal real signal with double complex conjugate pole in Z transform, এই যে এরকম যদি কমপ্লেক্স কনজুগেট পেয়ার পোল থাকে, তখন এটা যদি ইউনিট সার্কেলের ভিতরে হয়, এখানে এক্সপোনেনশিয়ালি ডিকেইং অসিলেশন হয়।
যদি ইউনিট সার্কেলের উপরে হয় তখন হচ্ছে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড অসিলেশন হয়, আর ইউনিট সার্কেলের বাইরে হলে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং অসিলেশন হয়। তো এই বিষয়টা আমরা এখানে ভেরিফাই করে দেখছি যে এটার ক্ষেত্রে আমরা দেখলাম ইউনিট সার্কেলের ভিতরে যদি এরকম কমপ্লেক্স পোল পেয়ার থাকে তখন ইম্পালস রেসপন্স হয় এক্সপোনেনশিয়ালি ডিকেইং অসিলেশন। এরপরে পোল পজিশন যদি ইউনিট সার্কেলের উপরে হয়, এখানে যে ট্রান্সফার ফাংশনটা আছে এটা যদি আমরা ফ্যাক্টরাইজ করি আমরা দেখব এখানে যে পোলগুলো আসে সেই পোলগুলো হচ্ছে ইউনিট সার্কেলের উপরে, আর এটার ক্ষেত্রে ইম্পালস রেসপন্স হচ্ছে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড অসিলেশন। এটাও আমরা এই ফাংশনকে কল করে যদি এটা নিউমারেটর ডিনোমিনেটর কোএফিসিয়েন্টগুলো দিয়ে দিই এরকম পাবো। এরপর আমরা যদি এমন একটা ট্রান্সফার ফাংশন বের করি যেখানে পোলগুলো হবে ইউনিট সার্কেলের বাইরে, ওই ক্ষেত্রে আমরা দেখব ইম্পালস রেসপন্সটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং অসিলেশন। তো এই ক্ষেত্রে তোমরা এটা ভেরিফাই করে দেখতে হবে এগুলা। আমি এখানে যেটা দেখিয়েছি তোমরা নিজেরাও কিন্তু এই ধরনের ট্রান্সফার ফাংশন তৈরি করে নিতে পারো। যেমন আমি যদি ধরি এখানে একটা পোল আছে, এখানে একটা পোল আছে, তো এই পোলের লোকেশন কতটুকু, ধরা যাক এটা হচ্ছে 0.9, এটা যদি 1 হয় এটা 0.9, আর এদিকে আমরা সাপোজ ধরে নিলাম এখানেও হচ্ছে 0.9, তাহলে এই পোলটা হচ্ছে 0.9 প্লাস 0.9i, আর তার কনজুগেট যেটা হবে সেটা হবে 0.9 মাইনাস 0.9i। হ্যাঁ, এরপরে আমরা এই দুটাকে যদি পোল ধরে নিই তো একটা হবে জেড মাইনাস এটা, একটা হবে জেড মাইনাস, এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তখন আমরা এই ফাংশনের যেই ডিনোমিনেটর সেই ডিনোমিনেটর পেয়ে যাব, আর ডিনোমিনেটর কোএফিসিয়েন্টগুলো আমরা এখানে দিয়ে দিব। আর নিউমিনেটরের উপরে যদি আমরা জেড রাখি তো জেড নিউমিনেটরই জেড হবে, কারণ জেড টু দি পাওয়ার মাইনাস এন যদি আমরা এখানে জেড টু দি পাওয়ার মাইনাস 1 থাকে তো নিচে, অথবা জেড টু দি পাওয়ার মাইনাস এন থাকে, তো জেড টু দি পাওয়ার মাইনাস এনটাকে যদি আমরা জেডের পজিটিভ পাওয়ার হিসেবে এক্সপ্রেস করতে চাই উপরে একটা জেড চলে আসবে। তারপরে আমরা এখানকার যে কোএফিসিয়েন্টগুলো এগুলো যদি এই ফাংশনের কাছে দিয়ে দিই তখন ফাংশনটা আমাকে পোল জিরো প্লট দেখাবে, অ্যাট দ্য সেম টাইম ইম্পালস রেসপন্সটাও দেখাবে। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ট্রান্সফার ফাংশন আমরা জেনারেট করবো টু পোলের জন্য, জাস্ট টু পোলের জন্য, সেটা তোমরা ভেরিফাই করে দেখবে। পোল লোকেশন এখানেও দিতে পারো, পোল লোকেশন এখানেও দিতে পারো, পোল লোকেশন এখানেও দিতে পারো। তো তোমরা ভেরিফাই করার সময় র্যান্ডমলি এখানে পোল লোকেশন ধরে নিতে হবে, ধরে ট্রান্সফার ফাংশন জেনারেট করতে হবে, সেই ট্রান্সফার ফাংশনের কোএফিসিয়েন্টগুলো এখানে দিতে হবে। দেওয়ার পরে দেখতে হবে যে পোল জিরো প্লটটা তুমি যেভাবে করেছিলে, তুমি যেই লোকেশনে পোল নিয়েছিলে সেটা এখানে দেখাচ্ছে কিনা, আর ওইটার ইম্পালস রেসপন্স আমরা থিওরিটিক্যালি যেটা দেখেছি সেরকম হচ্ছে কিনা। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। এটাও জেড ট্রান্সফর্মের সাথে রিলেটেড, কারণ জেড ট্রান্সফর্ম বের করতে গেলে অনেক সময় আমাদের অনেক কমপ্লেক্স রেশনাল ফাংশনের জন্য পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে হয়। তো পার্শিয়াল ফ্র্যাকশন বের করার জন্য ম্যাথল্যাবে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে রেসিডিউ জেড। রেসিডিউ জেড দিয়ে আমরা যে রেশনাল ফাংশনের জন্য পার্শিয়াল ফ্র্যাকশন করতে যাব, সেই রেশনাল ফাংশনের নিউমেরেটর ডিনোমিনেটর পলিনোমিয়াল যদি এখানে দিয়ে দেওয়া হয় তাহলে এটার পার্শিয়াল ফ্র্যাকশনটা আমরা পেয়ে যাব। আর পার্শিয়াল ফ্র্যাকশনটা কোন ফরম্যাটে আসে সেটা, এই ফাংশনটা আসলে তিনটা ভ্যালু রিটার্ন দেয়, একটা হচ্ছে আর, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কে। তো আর পি কের সাথে পার্শিয়াল ফ্র্যাকশনের কী সম্পর্ক সেটা হচ্ছে এরকম, এখানে পি যেগুলো আসবে সেগুলো হচ্ছে পোল, তাহলে পোলগুলো দিয়ে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন কীভাবে বানাবো, জেড মাইনাস পি টু, জেড মাইনাস পি টু। এখানে অবশ্যই পি এর অনেকগুলো ভ্যালু আসবে, পোল যদি একাধিক থাকে তাহলে একাধিক ভ্যালু এখানে আসবে। আর আর যেটা আছে, আর হচ্ছে যে উপরে যে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে সেই কনস্ট্যান্টটা, আর এরও একাধিক ভ্যালু আসতে পারে। আর কে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এই পার্শিয়াল ফ্র্যাকশনে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থেকে থাকে সেটা হচ্ছে কে। যেমন আমরা যদি এটা করে দেখি, এখানে এই এক্সপ্রেশনের জন্য পার্শিয়াল ফ্র্যাকশন আমাদেরকে বের করতে হবে। তো পার্শিয়াল ফ্র্যাকশনের সময় আমরা যে এক্সপ্রেশনটা ডেভেলপ করি সেখানে কিছু কনস্ট্যান্ট আমরা দিই, সেই কনস্ট্যান্টের ভ্যালুগুলো আমাদেরকে বের করতে হয়। এখন আমরা সেটা না করে ম্যাথল্যাবের মাধ্যমে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে দেখব। তো এটার যে নিউমেরেটর কোএফিসিয়েন্টগুলো আছে সেটা হচ্ছে দেখো 4 মাইনাস 7/4 1/4, আর ডিনোমিনেটর যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে 1 মাইনাস 3/4 1/8। তো এগুলো আমরা দিব, দিয়ে রেসিডিউ জেড যে ফাংশনটা আছে সেই ফাংশনে আমরা নিউমেরেটর ডিনোমিনেটর দিয়ে দিব। দেওয়ার পরে আমরা আর পি কে এই তিনটা ভ্যালু পেয়ে গেলাম। এই যে এগুলোই হচ্ছে আউটপুট। আর হচ্ছে 3 মাইনাস 1, তার মানে এখানে যে কনস্ট্যান্ট উপরের যে কনস্ট্যান্টগুলো আছে সেটা দুইটা কনস্ট্যান্ট বের হলো, পিও হচ্ছে দুইটা পোল এখানে আছে, আর কে হচ্ছে 2। তাহলে আমরা এটার মতো করে যদি লিখি, এই যে জেড মাইনাস পি ওয়ান, জেড মাইনাস 0.5, জেড মাইনাস পি টু,
0.25 আর উপরে জেডের সাথে যে কনস্ট্যান্টগুলো আছে 3z আর এখানে হচ্ছে -1, তো এখানে -1 আর কনস্ট্যান্ট যেটা আছে সেটা হচ্ছে +2। তো এইভাবে যে কোনো কমপ্লেক্স এক্সপ্রেশনের জন্য আমরা পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে পারি। তো এটা আমরা ম্যাথল্যাবে করে দেখি। আমি জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম, এনে আমি যদি এটাকে এক্সিকিউট করি, এই যে আমরা দেখতে পাচ্ছি আর এর ভ্যালু 3 -1 আসলো, একটা 3 একটা -1, মানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে একটা 3 আর একটা হচ্ছে -1, আর পোল হচ্ছে 0.5, 0.25 আর কে হচ্ছে 2। তো এই তিনটা দিয়েই কিন্তু আমরা এখানে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাট অনুযায়ী পার্শিয়াল ফ্র্যাকশনটা লিখতে পারি। এখন লাস্ট আমরা যেটা দেখব, আমরা একটা মুভিং এভারেজ ফিল্টার কিভাবে জেড ট্রান্সফর্মের হেল্প নিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখব। তো মুভিং এভারেজ ফিল্টার কি আমরা তো জানি, সেটা এই ধরনের এক্সপ্রেশন আমরা দেখেছিলাম থিওরি ক্লাসে, চ্যাপ্টার 2তে আমি দেখিয়েছিলাম এটা, y = 1/3 xn-1 xn+1। এখানে তিনটা ভ্যালু আছে, তিনটা স্যাম্পল আমরা নিচ্ছি এবং সেটাকে অ্যাভারেজ করা হচ্ছে। তো কোন তিনটা স্যাম্পল? কারেন্ট স্যাম্পল, নেক্সট স্যাম্পল আর একটা হচ্ছে প্রিভিয়াস স্যাম্পল আর একটা হচ্ছে নেক্সট স্যাম্পল। এই তিনটা স্যাম্পল আমরা অ্যাভারেজ করে ওয়াইএনটা জেনারেট করছি। মুভিং এভারেজ ফিল্টার এখানে জাস্ট 3 পয়েন্ট বিবেচনা করা হচ্ছে। মুভিং এভারেজ ফিল্টার আরও বেশি পয়েন্টেরও হতে পারে। এটা আমি যদি বলি 50 পয়েন্ট মুভিং এভারেজ ফিল্টার, 100 পয়েন্ট মুভিং এভারেজ ফিল্টার, সেক্ষেত্রে এরকম 100 স্যাম্পল নিয়ে সেটাকে অ্যাভারেজ করে তারপরে ওই যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কারেন্ট পজিশনের আউটপুট। তো এই ধরনের মুভিং এভারেজ ফিল্টার যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা এই কনসেপ্টেও করতে পারি, একটা সিগন্যালে যে বিভিন্ন স্যাম্পলগুলো আছে এগুলো অ্যাভারেজ করে করতে পারি। কিন্তু আমরা যদি এটাকে জেড ট্রান্সফর্ম করি, যেরকম হবে yz = 1/3, এখানে xn-1, তো এটাকে আমরা লিখতে পারি xz × z⁻⁻1। xn এর জেড ট্রান্সফর্ম যদি হয় xz, সেক্ষেত্রে xn-কে যদি শিফট করা হয়, xn-1 এরকম যদি শিফট করা হয়, ওইটার জেড ট্রান্সফর্ম হবে xz z⁻⁻1। এটা আমরা জানি, এটা শিফটিং প্রপার্টিজ ছিল জেড ট্রান্সফর্মের। তো xz z⁻⁻1 প্লাস এটা হবে xz প্লাস z ইন্টু xz, তাও শিফটিং প্রপার্টি ইউজ করলে। তো সবগুলোতে xz তো কমন থাকবে। এরপর আমরা যদি ট্রান্সফার ফাংশন ডেভেলপ করি, যে yz/xz, এটা যদি বের করি, এটাই হচ্ছে এটা ট্রান্সফার ফাংশন। 1/3 উপরে হবে 1 + z + z², নিচে হবে শুধু z, যদি z এর পজিটিভ পাওয়ার হিসেবে আমরা এক্সপ্রেস করি। তো এই যে ট্রান্সফার ফাংশনটা আমরা পেয়ে গেলাম, এই ট্রান্সফার ফাংশন দিয়েই কিন্তু আমরা মুভিং এভারেজ ফিল্টারটা ম্যাথল্যাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে নিউমেরেটর যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা যদি এটাকে উপরে ধরি 1/3 1 1 1, যে 1 1 1, আর নিচে হচ্ছে শুধুমাত্র 1, তো এটা হচ্ছে ডিনোমিনেটর কোএফিসিয়েন্ট। তো এটা আমরা ম্যাথল্যাবে এখন কিভাবে করব? ম্যাথল্যাবে যদি আমরা একটা নয়েজি সিগন্যাল জেনারেট করি, যেমন এখানে একটা টাইম ভেক্টর দিলাম, তারপরে একটা সাইন ওয়েভ, আর রেন্ড ফাংশন আমরা দেখেছি, ও একই রকম র্যান্ডম নাম্বার জেনারেট করে। দুইটার মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি এখন বলবো না, কিন্তু রেন্ড আর দুইটাই র্যান্ডম নাম্বার জেনারেট করে। তবে র্যান্ডম নাম্বার জেনারেট করার ক্ষেত্রে এটার একটা স্পেসিফিক ফর্মুলা আছে, মানে ওইটার অ্যাভারেজ ভ্যালু কত হইতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, এই বিষয়গুলো রেন্ড ফাংশন আবার কন্ট্রোল করে। তো যাই হোক, রেন ফাংশন দিয়ে আমরা একটা নয়েজ জেনারেট করলাম এবং সেই নয়েজটা সিগন্যালের সাথে অ্যাড করলাম, এটা হলো একটা নয়েজি সিগন্যাল। এখন আমরা মুভিং এভারেজ ফিল্টারের মাধ্যমে এই নয়েজি সিগন্যাল থেকে নয়েজ রিমুভ করব। তো মুভিং এভারেজ ফিল্টার আমরা ডিজাইন করব। এখানে যে এক্সপ্রেশনটা আমরা ডেভেলপ করেছি, অথবা এখানে যে নিউমেরেটর ডিনোমিনেটর পলিনোমিয়াল পেলাম, আমরা এখন সেগুলো ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? আমি এখানে লিখেছি ওয়ান্স। হ্যাঁ, এই ফাংশনটাকে আমরা অলরেডি চিনি। এই ওয়ান্স ফাংশনটা হচ্ছে একটা ম্যাট্রিক্স ফর্মেশন করবে যেখানে সব হচ্ছে 1 থাকে। তো এই ম্যাট্রিক্সের মধ্যে রো হচ্ছে একটা আর কলাম হচ্ছে এ সংখ্যক। কলাম কতগুলো হবে সেটা আমরা এখানে বলে দিচ্ছি। আর এটা এন্টার দ্য উইন্ডো লেন্থ বলতে যেটা বোঝায়, এখানে যে আমরা 3টা স্যাম্পল এখানে ব্যবহার করেছি একটা আউটপুট পয়েন্ট ক্যালকুলেশন করার জন্য। এখন কয়টা স্যাম্পল ব্যবহার করব এটাকে আমি এখানে উইন্ডো বলছি। এটার ক্ষেত্রে যেহেতু 3টা স্যাম্পলের মুভিং অ্যাভারেজ হচ্ছে, এখানে উইন্ডো হবে 3। আর আমরা যদি বলি যে না 50 স্যাম্পলের মুভিং অ্যাভারেজ হবে, 100 স্যাম্পলের মুভিং অ্যাভারেজ হবে, তখন এখানে ওই সংখ্যাটা আমরা দিয়ে দিব। আমি যদি এখানে 50 বলি, তাহলে 50 পয়েন্টের মুভিং অ্যাভারেজ বের হবে। তো প্রথমে আমরা ওয়ান্স ফাংশন দিয়ে, আমি যদি এখানে ওয়ান্স এর ভ্যালু যদি 50 দিই, তাহলে ওয়ান্স
150, অর্থাৎ একটা ম্যাট্রিক্স তৈরি হবে যেখানে একটা রো থাকবে আর 50টা কলাম থাকবে আর সবগুলোর ভ্যালু হবে 1, এরকম 50টা 1-এর একটা ম্যাট্রিক্স তৈরি হবে। এখন এটা আমরা কেন করছি, আমরা নিউমেরেটর যেই কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলো জেনারেট করার জন্য। এই যে এগুলো হচ্ছে আসলে সবগুলো 1, এখানে 3টা পজিশন অথবা 3টা ইনপুটকে আমরা অ্যাভারেজ করছি, এই জন্য এখানে 3টা 1। এখানে যদি আমরা 50টা করি এখানে 50টা 1 হবে, তার সাথে 1/3 এখানে মাল্টিপ্লাই হচ্ছে। 1/3 কেন, এখানে আসলে 3টা পজিশন, এই জন্য। এখানে যদি 50টা হইতো তাহলে 1/50 হইতো। তো সেই জন্য আমরা নিউমেরেটর কোএফিসিয়েন্ট যেটা আছে এগুলো ডেভেলপ করার জন্য যে 1/a লিখলাম, আর হচ্ছে T2 যেটা হচ্ছে 1 ম্যাট্রিক্স। তো আমাদের নিউমেরেটর কোএফিসিয়েন্টগুলো বের হয়ে গেল। আর হচ্ছে ডিনোমিনেটর এখানে অল টাইম হচ্ছে 1, এটা দিয়ে দিলাম। আর এটার জন্য যদি এখন আমরা ফিল্টার জেনারেট করতে চাই অথবা ফিল্টারিং করতে চাই, আমরা লিখব ফিল্টার নিউমেরেটর ডিনোমিনেটর। আর এখানে কাকে ফিল্টারিং করতে চাচ্ছি, এক্সকে, এই যে নয়েজি সিগন্যালকে। তো এই নয়েজি সিগন্যাল এখানে যে ফিল্টারের কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলো আমরা কোত্থেকে পেয়েছি, মুভিং অ্যাভারেজ ফিল্টার থেকে। তাহলে এটা মুভিং অ্যাভারেজ ফিল্টারের মাধ্যমে এই এক্স সিগন্যালটাকে ফিল্টারিং করবে, করে সেই ভ্যালুটা ওয়াইতে রাখবে। ঠিক আছে, এখন আমরা যে প্লট করছি, প্রথমে হচ্ছে নয়েজি সিগন্যালটাকে এক্স কমা বি, জাস্ট এখানে এক্সটা ওয়াই অ্যাক্সিসের দিকে কি থাকবে সেই ভ্যালুটা আমরা দিয়ে দিলাম, এক্স অ্যাক্সিসের দিকে আমরা এখানে দিই নাই। এটা আমরা জানি অলরেডি যে প্লট করার সময় আমরা একটা প্যারামিটার দিলেও সেটা প্লট হয়, সেক্ষেত্রে এক্স অ্যাক্সিসের দিকে ম্যাথল্যাব জাস্ট কিছু নাম্বার অথবা স্যাম্পল পজিশন ধরে নেয়। আর এটা হচ্ছে কালার, ব্লু কালার। এরপর হোল্ড অন, একই প্লটকে আমরা রেখে এখানে আবার রেড কালারের ওয়াই প্লট করব। ওয়াইটা হচ্ছে এখানে নয়েজলেস সিগন্যাল। তাহলে নয়েজি সিগন্যাল আর নয়েজলেস সিগন্যাল এই দুইটা এখানে দেখাবে। এখন এই প্রোগ্রামটা আমি তোমাদেরকে ম্যাথল্যাবে একটু রান করে দেখাই। এই যে মুভিং অ্যাভারেজ ফিল্টারের যেই প্রোগ্রাম সেটা আমি এখানে লিখেছি। তো এখানে আমাদের কাছ থেকে এর ভ্যালুটা জানতে চাইবে, এর ভ্যালুটা আমরা ইনপুট দিতে হবে। আর এর ভ্যালুটা কি, এখানে কত পয়েন্ট মুভিং অ্যাভারেজ হবে সেটা। তো ধরা যাক আমি প্রথমে 3 পয়েন্ট মুভিং অ্যাভারেজ করলাম, যে এখানে দুইটা সিগন্যাল দেখাচ্ছে। ব্লু যেটা আছে সেটা হচ্ছে নয়েজি সিগন্যাল, আর রেড যেটা আছে সেটা হচ্ছে নয়েজলেস সিগন্যাল। দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই, একটু পার্থক্য অবশ্যই আছে। এখানে যে শার্প পিকগুলো ছিল সেগুলো কিন্তু এখন নাই, কিছু চেঞ্জ আছে। তো এখানে আমরা এখন অ্যানালাইসিস করে দেখব যে আমরা যদি নাম্বার অফ পয়েন্ট বাড়াই তাহলে কি হবে। স্বাভাবিকভাবে নাম্বার অফ পয়েন্ট যত বাড়াবো আমরা ততই এটা নয়েজ ফ্রি হওয়া উচিত, কারণ এখানে যে ফ্লাকচুয়েশনগুলো আছে আমরা যদি অ্যাভারেজ করে ফেলি আসলে ফ্লাকচুয়েশনগুলো থাকবে না। এখানে ফ্লাকচুয়েশনগুলোই ছিল আসলে মেইনলি নয়েজ। তো আমি আবার এটাকে রান করছি, রান করে এখানে লেন্থটা আমি 10 করে দিলাম। 10 আগে ছিল 3, এখন 10 করে দিলাম। যে 10 করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে রেড যেটা আছে এটার মধ্যে কিন্তু ফ্লাকচুয়েশনগুলো অলমোস্ট চলে গেছে, অর্থাৎ এটা আরও নয়েজ ফ্রি হয়ে গেছে। ব্লু যেটা আছে সেটা নয়েজি সিগন্যাল, আর এটা নয়েজ ফ্রি একটা সাইন ওয়েভের মধ্যে এখানে দেখাচ্ছে। আমরা যদি এখানে লেন্থ আরও বাড়িয়ে দিই, আমি দিলাম 50। এই যে 50 দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অলমোস্ট সাইন ওয়েভের মতো নয়েজ একেবারে চলে গেছে। তবে এটার অ্যাম্পলিটিউডও কমে গেছে, যেহেতু আমরা অ্যাভারেজ করছি, অ্যাভারেজ করার কারণে এটার আগের যে অ্যাম্পলিটিউড সেটা থেকে অনেক কমে গেছে। তো এটা একটা অপটিমাল একটা পজিশন আছে যে আমরা কতটুকু বাড়াবো। একেবারে যদি অনেক বড় ভ্যালু দেওয়া হয় এটা তো একেবারে কনস্ট্যান্ট হয়ে যাবে। খুব বড় ভ্যালু দিলে এটা আমি যদি এখানে টোটাল 500 পয়েন্ট এখানে আছে, 500 পয়েন্ট এখানে আছে, যদি 500 দিই তাহলে 500 সবগুলো ভ্যালুকে অ্যাড করে একটা ভ্যালু ধরবে। তো সেই ক্ষেত্রে এটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে আরও বড় ভ্যালু দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো এটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে গেছে। তো খুব কম ভ্যালু দিলেও কিন্তু আমাদের নয়েজ রিমুভ হবে না, আবার বড় ভ্যালু দিলে কিন্তু সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যাবে, অথবা সিগন্যালটা আসলে একটা জাস্ট ফিক্সড হয়ে যাবে, কোনো ফ্লাকচুয়েশনই ওখানে থাকবে না, কোনো ফ্রিকোয়েন্সি ওখানে থাকবে না। এই জন্য এমন একটা ভ্যালু আমাদেরকে চুজ করতে হবে যে এই ভ্যালুর মাধ্যমে যে নয়েজি সিগন্যাল থেকে নয়েজটা রিমুভ হয়ে যায়। তো এতটুকুই ছিল আমাদের জেড ট্রান্সফর্মের এক্সপেরিমেন্ট। আমরা এখানে জেড ট্রান্সফর্মের সিগনিফিকেন্স বোঝার চেষ্টা করেছি, ম্যাথল্যাবে কীভাবে জেড ট্রান্সফর্ম এবং ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে হয় সেটা দেখেছি, একটা ট্রান্সফার ফাংশন থেকে কীভাবে পোল জিরো প্লট ড্র করতে হয় অথবা ইম্পালস রেসপন্স বের করতে হয় সেটা আমরা দেখেছি, এবং সর্বশেষ জেড ট্রান্সফর্মের মাধ্যমে কীভাবে একটা মুভিং অ্যাভারেজ ফিল্টার ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখেছি।